আচ্ছা, আজকের আমার যে সাউন্ড কোয়ালিটি দেখেন তো, আসলে সাউন্ডটা ঠিক আসছে কিনা আমাকে ঠিক প্লিজ জানাবেন যে আমাকে দেখতে এবং সাউন্ড এই দুইটা ক্লিয়ার হচ্ছে কিনা। আচ্ছা, যারা আপনারা জয়েন করছেন আমি সবার কাছে একটু অনুরোধ করি যে আপনারা প্লিজ একটু শেয়ার করে দেন, ঠিক আছে না? আপনারা যদি একটু ভিডিও করেন তাহলে আশা করা যায় যে এই যে আমার যে এত বড় একটা কোর্স নিলাম হাতে, আমি কোর্সটা কিন্তু ছোটো নেই এই কোর্সটা কিন্তু বিশাল একটা কোর্স নিছি। আমার টার্গেট যে আমি একদম লেডিস কাজের প্রথম থেকে শুরু করলাম, এখান থেকে একদম লেডিস কাজ যত কিছু আছে সব কিছু আমি এই কোর্সের মাধ্যমে শেষ করে দেবো। সপ্তাহে মাত্র একটা ক্লাস, যদিও দেখবেন যে আস্তে 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 সব শেষ হয়ে যাবে, আস্তে আস্তে সবই শেষ হয়ে যাবে। তো এর জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। আপনারা যদি আমাকে সঠিকভাবে এবং পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দেন তাহলে ইনশাল্লাহ এই কোর্সটা আমি চালায়া যাব। আপনারা একসময় দেখবেন যে এই কোর্সের মাধ্যমে অনেক কিছু শিখে গেছেন, তবে শর্ত একটা, যে প্রত্যেকটা বিষয়ের নোট খাতায় লিখে রাখতে হবে। নোট অবশ্যই খাতায় লিখে রাখবেন। দেখেন, আমি যে ক্লাসগুলো নেব প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু তথ্য দেব, যে তথ্যগুলো টেলারিং কাজের জন্য অনেক 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 উপকারী। আপনারা অবশ্যই একটা বড় আকারের নোট নিয়ে নেবেন, বড় একটা নোট নেবেন, যাতে প্রত্যেকটা ক্লাসের নোট আপনারা নিতে পারেন। আর আরেকটা ব্যাপার মনে রাখবেন যে আজকের ক্লাসে যে নোটটা দিলাম, এই নোটটা যে আপনার পরবর্তী ক্লাসে কাজে লাগবে না তা কিন্তু না। আজকের ক্লাসে যে নোট দেব পরের ক্লাসেও ওই নোটটা আপনার কাজে লাগবে, কারণ আমি কাজটা শেখাই ওইভাবেই, ঠিক আছে? আমি এক সিঁড়ি করে কাজ শেখাই সবসময়। আমি এক সিঁড়ি আমি একসাথে 5টা সিঁড়ি কাজ একবার শেখাই দেবো তা না, নিচের থেকে তারপরে উপরে, তারপরে উপরে, তারপরে উপরে, স্টেপ বাই স্টেপ আমি কাজ শেখাই। তো আশা করা যায় যে আপনারাও যদি এইভাবে আমার সাথে লাগা থাকেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, সব কাজ আস্তে 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 সুন্দরভাবে শিখে যাবেন, ঠিক আছে? আচ্ছা, বেলাল ভাই বলেছেন জাজাকাল্লাহ। আর মাহিমা আক্তার মনি, জি স্যার। যাই আলহামদুলিল্লাহ 13 জন জয়েন করছে। আমি নতুন, 13 জন 20 জনই আসলে এনাফ, তার বেশি প্রয়োজন হয় না। আশা করা যায় একসময় আমাদের পরিবারটা এত বড় হবে ইনশাল্লাহ, আশা করি। যেহেতু শুরু করছি, খারাপ থেকে শুরু হবে, আস্তে আস্তে ভালো হবে, পরিবারটাও এত বড় হবে, আমাদের কোর্সটাও এত বড় হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা আশা করি এবং জনপ্রিয়তাও পাবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা গত ক্লাসে যেটা করছি, আমরা গিরার হিসাবটা করছি। 1 গিরা সমান কত, কেউ কি বলতে পারবেন? আমি কয়েকটা প্রশ্ন করব। গত ক্লাসের যে আমি গিরার হিসাবগুলো বলছি, যদিও খুব একটা ভালো হয় নাই, তারপরে বলি গত ক্লাসে যেগুলো বলছি তার ভিতর থেকে কয়েকটা প্রশ্ন করব, আপনারা ঝটপট উত্তর দিবেন, ঠিক আছে? দেখি একটু ঝালাই করে দেখি, 1-2 মিনিটের ভিতরে শেষ করে দেব। 1 গিরা সমান কত, ঝট করে একটু লিখে দেন তো। 1 গিরা সমান কত ইঞ্চি, প্লিজ? 1 গিরা সমান কত ইঞ্চি একটু লিখে দেবেন। একজনও যদি দেন আমি বুঝে নেব যে আপনারা বুঝতে পারতেছেন। 1 গিরা সমান কত ইঞ্চি, ঝটাস করে 1 গিরা সমান কত ইঞ্চি দেখি। আসলে আপনারা আমার সাথে যে ক্লাসে আছেন বুঝতে পারতেছেন কি না সেটা তো আমার একটু জানা দরকার, এই জন্যই বললাম যে আপনারা একটু লিখে দেন। যে কেউ 2.25, লাকি তালুকদার, থ্যাংক ইউ আপা। মাহিমা আক্তার মনি 2.25, থ্যাংক ইউ। তানিয়া আলম 2 ইঞ্চি 2 সুতা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে এখানে অনেকে সুতা হিসাব করেন, 2 পয়েন্ট হিসাব করেন, এইভাবে, ঠিক আছে? আমি আসলে আজকে পয়েন্ট, সুতা, একটা ইঞ্চি সম্পর্কে ধারণা দেব। আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানে গেছি যে 1 গিরা সমান 2.25, ঠিক আছে? অর্থাৎ 2.25 ইঞ্চিতে 1 গিরা। আচ্ছা, আমরা সহজ কয়েকটা হিসাব শিখছি, সেটা হচ্ছে 4 গিরা সমান কয় ইঞ্চি? 4 গিরা সমান 9 ইঞ্চি, ঠিক আছে? 8 গিরা সমান কয় ইঞ্চি? 8 গিরা সমান 18 ইঞ্চি। তারপরে হচ্ছে 12 গিরা সমান কয় ইঞ্চি? 12 গিরা সমান হচ্ছে 27 ইঞ্চি। আর সর্বশেষে শিখছি হচ্ছে 16 গিরা সমান কয় ইঞ্চি? 16 গিরা সমান হচ্ছে 36 ইঞ্চি। আর 36 ইঞ্চিতে 1 গজ, 16 গিরাতে 1 গজ। ওকে, এইটুকু আমরা শিখছি। আচ্ছা, আর কিছু হিসাব শিখছি। তা আজকের ক্লাসের যেটা বিষয়, আজকের ক্লাসে আমি ইঞ্চি সম্পর্কে ধারণা দেব, ইঞ্চিতে কয়টা পয়েন্ট থাকে, কয়টা সুতা থাকে, এই সম্পর্কে কিছু ধারণা দেব। আর একটা ছোট্ট একটা হিসাব শেখাবো যে এখানে কতটুকু কাপড় লাগে, আর সেই সাথে সামান্য একটু সেলাই প্র্যাকটিস দেবো, আপনাদের মধ্যে আমাকে এক আপা, আসলে সরি খুবই দুঃখিত, আমার এই মুহূর্তে মনে নাই কোন আপা আমাকে
প্র্যাকটিসটা দিয়েছিল। আমাকে কিন্তু আপনাদের ভেতর থেকে এক আপা আমাকে প্র্যাকটিস দিচ্ছে যে স্যার আসলে আমি প্র্যাকটিস করছি, কেমন হয়েছে। হ্যাঁ আপা, আপনার প্র্যাকটিসটা সুন্দর হয়েছে, যদিও আমি সেখানেও আপনাকে জানাই দিছি, তারপরে এখানে বলছি আপনার প্র্যাকটিসটা যদিও যতটুকু আমার মানে চাহিদা ছিল ততটুকু পরিমাণে হয় নাই, কিন্তু প্র্যাকটিস করছেন এর জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, প্র্যাকটিস করলেই আপনার কাজ ভালো হবে। দেখেন এই যে আমি কাজ শুরু করছি, এই কাজের মূল ভিত্তিটা হচ্ছে প্র্যাকটিস করা। আপনি প্র্যাকটিস না করলে এই কাজ শিখতে পারবেন না। আর যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে একসময় দক্ষ কারিগর হয়ে যাবেন, দক্ষ কাটিংয়েও দক্ষ হবেন, সেলাইতেও দক্ষ হয়ে যাবেন। আমি ইনশাল্লাহ এমনভাবেই কাজ শেখাবো যে আপনি কাটিংয়েও দক্ষতা অর্জন করবেন, সেই সাথে সেলাইতেও দক্ষতা অর্জন করবেন। ঠিক আছে, তো আজকেও আমার সামান্য কিছু বাড়ির কাজ থাকবে, যেটা করলে আপনার সেলাইটা আপনার কাজের উপযোগী হয়ে যাবে। আমি যেভাবে সেলাইটা দেবো, ছোট্ট একটা প্র্যাকটিস দেবো, প্র্যাকটিসটার কারণে আপনার সেলাইটা কী হবে, আপনার উপযোগী হয়ে যাবে, কাজের উপযোগী। ঠিক আছে, আচ্ছা আমি আজকে প্রথমে যেটা শেখাবো সেটা হচ্ছে ইঞ্চি সম্পর্কে আপনার একটা ধারণা দেবো। দেখেন আমরা আমাদের টেলারিং কাজের যেটা মূল সাবজেক্ট সেটা হচ্ছে হিসাব। টেলারিং কাজের মূল সাবজেক্টটাই হিসাব, আর এই হিসাবটা করতে হয় ফিতা দিয়া, ইঞ্চি টেপ দিয়া। ঠিক আছে, ইঞ্চি টেপের মাধ্যমে আমাদেরকে হিসাব করতে হয়। তো সেই ইঞ্চি টেপটাই যদি আমি না বুঝি, তাহলে হিসাবটা করবো কীভাবে? ঠিক আছে না, ইঞ্চি টেপটা না বুঝলে আমি হিসাবটা করবো কীভাবে? তো আমি আসলে প্রথমে একটা ইঞ্চি টেপ এখানে ড্রয়িং করব, তারপরে সেই ইঞ্চি টেপটাকে কতটুকু কত পয়েন্ট কিভাবে আছে সেইগুলো আমি আপনাদেরকে বোঝাইয়া দেবো। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে দেখেন ধরেন এটা একটা ইঞ্চি টেপ, ধরে নেন এটা একটা ইঞ্চি টেপ। ঠিক আছে, এখানে শূন্য, এখান থেকে যেহেতু শুরু, এখানে শূন্য, এখান থেকে এই যে দাগটা এই পর্যন্ত হচ্ছে 1, অর্থাৎ এটা হচ্ছে 1 ইঞ্চি। ওকে, তারপরে এই দাগটা হচ্ছে 2 ইঞ্চি, তারপরে এটা হচ্ছে 3 ইঞ্চি, এরপরে এটা 4 ইঞ্চি, এটা 5 ইঞ্চি। আচ্ছা এই যে 1 2 3 4 5 এই প্রত্যেকটা ইঞ্চি দেখেন এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পরে হয়েছে 1 ইঞ্চি। তাহলে তার আগে কয়েকটা হিসাব আছে, তার আগে যে হিসাবগুলো দেখেন এখান থেকে প্রথমে মিডিলে একটা দাগ দিই, এখান এই 1-এর যে অর্ধেকে দেখবেন ফিতাটায় অর্ধেক পর্যন্ত দাগ দেওয়া আছে, তার মানে কি এটা হলো হাফ। হ্যাঁ, তারও অর্ধেকে আছে একটা দাগ এরকম, মানে কি কোয়ার্টার, আর এইখানে একটা আছে 3 কোয়ার্টার। হ্যাঁ, প্রত্যেকটা একইভাবে, তারপরে মাঝখানে আর একটা করে পয়েন্ট দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। দেখবেন প্রত্যেকটা ইঞ্চি টেপের প্রত্যেকটা ইঞ্চির মধ্যে এইভাবেই দেওয়া আছে। ঠিক আছে, দেখেন আসলে মূলত এইভাবে দেওয়া। তো যাই হোক আমি এখান থেকে একটা ইঞ্চি বড় করে দেখাবো। হ্যাঁ, একটা ইঞ্চি আমি বড় করে দেখাচ্ছি, দেখেন এই, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ধরেন এটা হচ্ছে 1 ইঞ্চি, এটা 0 আর এটা হচ্ছে 1, মানে এখান থেকে এই পর্যন্ত যেন আমি এটা বড় করে দেখাচ্ছি, এখানে এই 0 থেকে এই পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি। আসলে মূলত এটা হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন এই মিডিলে অর্ধেক, এটা হচ্ছে হাফ। এই 0 থেকে 1 এর অর্ধেক যেটা, এটা হলো হাফ। তো হাফ আমরা কিভাবে লিখি? হাফ হচ্ছে 1/2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। তার মানে কি এই 1 ইঞ্চিকে আমরা 2 ভাগ করছি, 1 ভাগ 2 ভাগ। হ্যাঁ, তাহলে মিডিল হচ্ছে, যদি এইটুকু ধরি এটা হচ্ছে 1/2, মানে 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আচ্ছা এরপরে এই যে 2 ভাগের 1 ভাগ, হ্যাঁ এটা হলো এই 1 ভাগ, এই 1 ভাগ, এই অর্ধেকটার আবার অর্ধেক করব। অর্ধেকের অর্ধেক যখন করব তখন দেখেন এটা কতটুকু হলো, তাহলে এই অর্ধেকের, এটা হলো টোটালি অর্ধেক, হাফ। এই হাফের অর্ধেক যেটা, হ্যাঁ সেটা আসলে মূলত ইঞ্চির হচ্ছে 4 ভাগের 1 ভাগ।
4 ভাগের 1 ভাগ, তার মানে কি 1/4, 1/4। আচ্ছা, তাহলে কি এখান থেকে এই পর্যন্ত টোটালি 1 ইঞ্চি, তারপরে হাফ, এটা হলো হাফ, এটা হলো হাফের হাফ, ঠিক আছে। এটা হচ্ছে মূলত 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ। এইবার যদি আমি এই অর্ধেকের মাঝখানে একটা দাগ দেই, যদিও এই অর্ধেকের অর্ধেক, কিন্তু এই ইঞ্চির ভিতরে এটা কি 3/4, 3/4 মানে কি 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। দেখেন এখানে এটা হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, 1/4 হচ্ছে ফুল 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, মানে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, 1 2 3 4, এই 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই কোয়ার্টার ইঞ্চি, এটা হচ্ছে 1/4, ঠিক আছে। 1/4 এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, তারপরে হচ্ছে 1/2, এটা হলো হাফ, অর্থাৎ এই পুরো 1 ইঞ্চির অর্ধেক হচ্ছে এই হাফ, হ্যাঁ। এটা হচ্ছে 3/4, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ, মানে 1 2 3 4, এই 4 ভাগের এই 3টা হচ্ছে 3 অংশ, এই 4 ভাগের 3 অংশ হচ্ছে 3/4, অর্থাৎ 3 কোয়ার্টার, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ফুল 1 ইঞ্চি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে টেলারিং ভাষায় আমরা পাইলাম হচ্ছে যে একটা ইঞ্চি, এই ইঞ্চিগুলোকে টেলারিং ভাষায় যেটা বলা হয়, দেখেন এটা হচ্ছে কোয়ার্টার বা পোয়া, এটা হচ্ছে হাফ, এটা 3 কোয়ার্টার, ঠিক আছে। হাফ বা অর্ধেক, আর এটা হচ্ছে 3 কোয়ার্টার বা 3 পোয়া, 3 পোয়া। এগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় লেখা হয়। টেলারিং ভাষায় আমরা এক এক জায়গাতে এক একভাবে লেখে, যদিও তারপরেও আমরা ইঞ্চির সাথে যোগ করে করে বলি। বলার সময় এটা যখন কোনো একটা ইঞ্চির সাথে যখন এই পোয়া, এটা কিন্তু 1 পোয়া বা কোয়ার্টার, এটা হচ্ছে পোয়া বা কোয়ার্টার, এটাকে যখন কোনো একটা ইঞ্চির সাথে যোগ করা হয়, তখন সেই ইঞ্চির সাথে বলা হয়, ধরেন 5 ইঞ্চির সাথে যোগ করলাম, একটা মাপ দিলাম, মাপের সাথে 5 ইঞ্চি হওয়ার পরে এতটুকু হইলো, ধরেন একটা কিছু একটা মাপ দিলাম, ধরেন এই কলমটাই মাপ দিলাম, এই কলমটা 5 ইঞ্চি হওয়ার পরেও আরও এতটুকু হলো, তাহলে কতটুকু হবে 5 ইঞ্চি 1 পোয়া, ঠিক আছে না। তাহলে আমরা আসলে বলি কি 5.5 ইঞ্চি, 5 ইঞ্চি হওয়ার পরেও এতটুকু মনে করেন বাড়তি হলো, এই 4 ভাগের 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ বাড়তি হলো, তাহলে একে আমরা কি বলি 5 ইঞ্চি 1 পোয়া বা 5.5 ইঞ্চি, ঠিক আছে, অর্থাৎ বা 5 ইঞ্চি কোয়ার্টার, ঠিক আছে। তাহলে কি হলো, আমরা এখানে কি পাইতেছি 5 ইঞ্চি 1 পোয়া যদি এতটুক হয়। আচ্ছা, যদি 5 ইঞ্চি হওয়ার পরে এতটুক হয় বাড়তি, 5 ইঞ্চি হওয়ার পরেও এতটুক বাড়তি, তাহলে কি 5.5 ইঞ্চি। 5 ইঞ্চি হওয়ার পরেও যখন এতটুক হবে, তখন হবে 5.5 ইঞ্চি। একইভাবে ধরেন 5 ইঞ্চি হওয়ার পরে যদি এতটুক হয়, তাহলে সেটা হবে হচ্ছে 5.6 ইঞ্চি। এবার কিন্তু 5 ইঞ্চি 3 পোয়া বলতেছি না আমরা, 5 ইঞ্চি 3 পোয়া বলতেছি না, 5.5 ইঞ্চি, যেরকম 5 ইঞ্চি 1 পোয়া 5.5 ইঞ্চি, বা 5 ইঞ্চি 2 পোয়া বা 5.5 ইঞ্চি। এবার এখানে 5 ইঞ্চি 3 পোয়া, কিন্তু আমরা বলার সময় কি বলতেছি 5.6 ইঞ্চি, 5.6 ইঞ্চি। এখন বিষয়টা একটু মনে রাখবেন যে শোয়া, যেটাকে আমরা বলতেছি শোয়া, মানে কোনো সংখ্যার সাথে শোয়া যদি দেয়, তাহলে আপনারা মনে রাখবেন যে কোয়ার্টার ইঞ্চি ওই সংখ্যার থেকে বেশি। যদি কোনো সংখ্যার সাথে শোয়া বলা হয়, মানে 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, তাহলে বুঝতে হবে যে সেই সংখ্যার সাথে আরও 1 পোয়া বাড়তি হবে, অর্থাৎ কোয়ার্টার ইঞ্চি বাড়তি হবে। আর 5.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এগুলো তো আপনারা বোঝেনি। আচ্ছা, এখন যদি 5.5 না হয়, যদি 3 ইঞ্চি বেশি হয়, ধরেন কোনো সংখ্যার সাথে 3 ইঞ্চি বেশি হলো, 5 ইঞ্চির পরেও আরও 3 ইঞ্চি হলো, তাহলে আমরা কি বলতেছি পরের সংখ্যাকে বলতেছি, পরের সংখ্যা 6, এবার 6-এর সাথে কি বলতেছে 5.6 ইঞ্চি, তার মানে কি 5 ইঞ্চি 3 পোয়া। যখন কোনো সংখ্যার সাথে 5 যোগ হয়ে যাবে, তখন মনে রাখবেন ওই সংখ্যার থেকে কোয়ার্টার ইঞ্চি কম আছে, ধরেন 5.5 ইঞ্চি, 5.6 ইঞ্চি, 5.7 ইঞ্চি, 5.8 ইঞ্চি। আচ্ছা, আপনারা আমি যে কথাগুলো বললাম আসলে বুঝছেন কতটুকু, আমি এটা একটু জানতে চাচ্ছি, একটু লেখার চেষ্টা করবেন। আমি যদি লিখি, আমি ধরেন আমি কোনো এক সময় একটা মাপ নিলাম, নেওয়ার পরে মাপটা পাইলাম হচ্ছে 5.7 ইঞ্চি, তাহলে আমি লেখার সময় কত লিখবো একটু বলেন তো দেখি, আপনারা ছট করে লিখে দেন। 5.7 ইঞ্চি আমি লিখবো কত, প্লিজ একটু তাড়াতাড়ি লিখে দেন। 5.7 ইঞ্চি,
পৌনে 7 ইঞ্চি হলে আমি কতটুকু লিখবো, লেখার সময় কত লিখবো একটু বলেন। মেঘে ঢাকা তারা আপা লেখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন তানিয়া আপা? সরি, মনিরা আপা। হ্যাঁ, নাজমুল হোসাইন ভাই আপনি লিখেছেন 6.75, পৌনে 7 মানে 6.75, অনেক ধন্যবাদ। তানিয়া আপা লিখছে 6.75, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের অডিয়েন্স কিন্তু 13 জনই রয়েছে। আপনারা প্লিজ একটু যদি শেয়ার করেন বন্ধুদের সাথে, তাহলে ক্লাসটা আরেকটু মজা হবে, ঠিক আছে না? আরেকটু ক্লাসটা মজা হবে। আসলে নতুন ক্লাস হিসেবে 13 জন 20 জনই মানে হবে আমি জানি, তারপরেও আপনারা একটু চেষ্টা করেন আমাদের ক্লাসটা যেন আরও একটু মজাদার হয়, আর একটু ফুলফিল হয়, যাতে সবার কাছে ক্লাসটা পৌঁছায়। আমরা তো চাই যে সবাই ফ্রি কাজ শিখছি, তো সবাই কাজটা শিখুক, সমস্যা কি? আপনারা একটু শেয়ার করে দেন। আশা করা যায় যে যেহেতু ফ্রি ছাদগা হবে, আশা করি, ঠিক আছে? আচ্ছা, তানিয়া আপা লেখছেন 6.75, বেশ কয়েকজন 6.75 লেখছেন, অনেক অনেক ধন্যবাদ। আশা করতেছি যে আপনারা বুঝতেছেন বলেই লিখতে পারছেন। আচ্ছা, এখানে এক মাহিমা আক্তার মনি আপা লেখছে 6.3 - 4, আসলে এটা বুঝতে পারলাম না কোন হিসেবে লিখলেন। রিয়াজ হোসেন ভাই লেখছেন 6.75, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলাম আপনারা বিষয়টা আসলে বুঝতে পারছেন। আচ্ছা, এভাবেই আসলে হিসাবটা হয়, কারণ কি হিসাবটা যখন আমরা মাপ নেই তখন তো আসবে ওইভাবেই। একটা বডির মাপ নিলাম, বডিতে পাওয়া গেল ধরেন যে পৌনে 30 ইঞ্চি বা 30 ইঞ্চি, সোয়া 30 ইঞ্চি বা পৌনে 36 ইঞ্চি। আমাদের ব্লাউজের মাপ নেওয়ার সময় অ্যাকুরেট মাপ নিতে হয়, এখানে পৌনে, সোয়া, সাড়ে এগুলো থাকবেই। আবার আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা হিসাব যখন করব, হিসাব করার পরে যখন গলার কাজ করব, তারপরে মহড়ার কাজ করব, সেক্ষেত্রে পৌনে, সোয়া এগুলো থাকবে, পৌনে, সোয়া এগুলো থাকবে। অতএব এগুলো আমাদের হিসাবগুলো অবশ্যই জেনে রাখতে হবে, অবশ্যই জেনে রাখতে হবে, খুবই প্রয়োজনীয় হিসাব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার এই দেখেন এখানে একটা ইঞ্চির মধ্যে আমরা প্রথমে পাইলাম কি, কোয়ার্টার ইঞ্চি, হাফ ইঞ্চি, 3/4 ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি, হাফ ইঞ্চি, 3/4 ইঞ্চি, কোয়ার্টার, হাফ, 3/4, এবার ফুল। হ্যাঁ, এই ইঞ্চিটার ভিতরে একটু জুম করে দেখেন, আমরা কিন্তু মোবাইলের স্ক্রিনটাকে জুম করে দেখি, পিকচারগুলো জুম করে দেখি, ঠিক আছে? কিন্তু আমরা আমাদের যে ইঞ্চি টেপটাকে জুম করে দেখি, কখনো দেখা হয় না। একটু কাছে নিয়ে দেখবেন, সেখানে এইভাবে পয়েন্ট দেওয়া আছে, এইভাবে পয়েন্ট দেওয়া আছে। আর এই পয়েন্টগুলো কতগুলো আছে? টোটালি 8টা পয়েন্ট দেওয়া আছে, টোটালি 8টা। দেখেন, এটা তো পয়েন্টের ভিতরে পড়বে না, এটা তো 0, 1 2 3 4 5 6 7 8, এই 8টা পয়েন্ট মিলে হয়েছে 1 ইঞ্চি, 8টা পয়েন্ট মিলে 1 ইঞ্চি। এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আবার আমাদের ভিতরে অনেকে আমরা কি বলি, সুতা বলে থাকি। ধরেন আমাদের একটা হিসাব আসলো, আসার পরে দেখা গেল যে আমরা যদি মাঝে মাঝে বলি কি যে গলার হিসাবটা সাধারণত ধরেন যে বলা হয় যে 2 ইঞ্চি 1 পয়েন্ট, 3 ইঞ্চি 1 পয়েন্ট, তাহলে অনেকে বুঝতে পারে না যে পয়েন্ট, স্যার বললো পয়েন্ট, আসলে তো বুঝলাম না। আসলে কি, ওই 1 পয়েন্ট হচ্ছে 1 সুতা, 1 পয়েন্ট হচ্ছে 1 সুতা। 2 ইঞ্চি 2 পয়েন্ট মানে 2 ইঞ্চি 2 সুতা বা সোয়া 2 ইঞ্চি। 2 ইঞ্চি 3 পয়েন্ট মানে কি 2 ইঞ্চি 3 সুতা। আসলে এরকম এই পয়েন্ট, এক একটা পয়েন্ট হচ্ছে এক একটা সুতা, ঠিক আছে? এই সুতো যে আমরা যে সেলাই করি ওই সুতা না। অনেকে মনে করে, যারা আসলে সুতা বোঝে না তারা আবার ওই সুতা চিন্তা করে যে এত ছোটো না, আসলে না, তা না। এই সুতা হচ্ছে 1 সুতা, 2 সুতা, 3 সুতা, 4 সুতা, এরকম পর্যায়ক্রমে সুতা হবে, ঠিক আছে? তো আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি এখানে এই কোয়ার্টার, হাফ, 3/4 এগুলো আসলে কিভাবে লেখা হয়, কতভাবে লেখা যায়, এগুলো একটু আমি বলছি। দেখেন, 0.25 এটা হচ্ছে আসলে কোয়ার্টার, ঠিক আছে না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/4, ঠিক আছে? 1/4। আচ্ছা, এইটাই হচ্ছে কোয়ার্টার।
এটাই কোয়ার্টার, এটাই হচ্ছে পোয়া। ঠিক আছে, এটাই কোয়ার্টার, এটাই পোয়া। আবার এটাকে আমরা 2 সুতা বলতে পারি, 2 সুতা বা 2 পয়েন্ট বলতে পারি। ঠিক আছে, একই জিনিস। এই যে 0.25, হ্যাঁ, এই 0.25 1/4 কোয়ার্টার বা পোয়া বা 2 সুতা বা 2 পয়েন্ট, একই জিনিস, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা। তারপরে আছে কত? 0.50। এটা হচ্ছে আসলে মূলত হাফ, 1/2, এটা হচ্ছে হাফ, হ্যাঁ, হাফ বা আধা, আধা। ঠিক আছে, এইটাই হচ্ছে 4 সুতা বা 4 পয়েন্ট, 4 পয়েন্ট। ঠিক আছে, আমরা যদি 4 সুতা ধরি তাহলে 4 সুতা, আর পয়েন্ট ধরলে 4 পয়েন্ট, একই জিনিস। আচ্ছা, আরেকটা মাপ আছে হচ্ছে 0.75। এটা হচ্ছে আসলে 3/4, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ। এটা হচ্ছে 3 কোয়ার্টার, 3 কোয়ার্টার। আচ্ছা, তাহলে 3 কিউ, হ্যাঁ, 3 কিউ বা 3 কোয়ার্টার, এটা হচ্ছে কোয়ার্টার, 3 কোয়ার্টার। আচ্ছা, বা 3 পোয়া। 3 পোয়া। ঠিক আছে, এই 3 পোয়াটা হচ্ছে আসলে কি 6 সুতা, 6 সুতা, 6 সুতা, আবার 6 পয়েন্ট, একই জিনিস। শুধু এক একজন এক এক ভাষায় প্রকাশ করতেছে, এক একজন এক এক ভাষায় প্রকাশ করতেছে। ঠিক আছে, তো ধরেন আমি একসময় একভাবে বললাম, একসময় বললাম যে 2 সুতা, তখন আপনাদের যারা সুতা জানেন না তারা হয়তো চিন্তা করবেন যে তাহলে স্যার তো সুতা বলতেছে কতটুকু। আবার একসময় বললাম 2 পয়েন্ট, একজনের কাছে সমস্যা না জানলে বলতে পারেন যে আসলে কি বললো বুঝলাম না। ঠিক আছে, এজন্য সুতা, পয়েন্ট, এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করলাম, কারণ আমার সামনের ক্লাসগুলোতে এইগুলো আসবে, সামনের ক্লাসগুলোতে আমি এইগুলো নিয়ে আসব। ঠিক আছে, আচ্ছা, আমাদের এই ফিতার হিসাবটা শেষ করলাম। এবার আমি একটু হিসাব দেব। গত ক্লাসে আমরা ফুটের হিসাবে হিসাব করছি, যে আসলে আপনারা আসলে পারেন কিনা সেটা দেখছি। আজকে আমি একটা হিসাব করাবো, একটাই স্রেফ একটাই হিসাব করাবো, বেশি করব না। সেই একটা হিসাব আসলে পারেন কিনা আমি দেখব, তারপরে আমি সেলাই প্র্যাকটিস দেবো। শোনেন, আমরা আজকের ক্লাসেও আসলে লেডিস কোনো কাজে গেলাম না, কারণ আমার এইগুলো শেখানো খুবই প্রয়োজন ছিল। ঠিক আছে, আমি আগামী ক্লাস থেকে আপনাদেরকে পোশাকের কাজ করাবো। আমি সব সময় পোশাকের কাজ করানোর আগে এই কাজটা করাই প্রথমত। আর পোশাকের কাজ করানোর সময় আমি কি করাই, পোশাক কিন্তু 2 রকমের। পোশাক অবশ্যই মনে রাখবেন 2 রকমের। একটা মানুষ, ধরেন যে এটা একটা মানুষ, হ্যাঁ। আচ্ছা, এখন এই মানুষের 2 রকমের পোশাক থাকে। একটা হচ্ছে এই যে শরীরে পরে যেটা পোশাক, আর একটা হচ্ছে নিচে পরে যেটা, সেই পোশাক। ঠিক আছে, একটা উপরে পরে, একটা নিচে পরে। নিচে যেটা পরে এটা হচ্ছে সালোয়ার বা পাজামা, নিচে যেটা পরে সেটা হচ্ছে সালোয়ার বা পাজামা, আর উপরে যেটা পরে সেটা হচ্ছে জামা বা গাও জামা। ঠিক আছে না, যেটা গায়ে পরে। তো এই 2 রকমের পোশাক, উপরেরটা এক রকমের, নিচেরটা আর এক রকমের। তো 2টা পোশাকের কাজ কিন্তু একসাথে শেখানো যাবে না, 2টা পোশাকের কাজ একসাথে শেখানো যাবে না। আমি ধরেন আজকে কি করলাম, সালোয়ার শেখালাম, কালকে আমি আপনাদেরকে কামিজ শেখাবো। আপনাদের মনে হতে পারে, কারণ কি সালোয়ারের সাথে কামিজ পরা হয়। অনেকের কাছে মনে হতে পারে যে আজকে স্যার ব্লাউজ শেখালো, মনে হয় কালকে পেটিকোট শেখাবে, বা আজকে পেটিকোট শেখালো, আগামী ক্লাসে মনে হয় স্যার কি বলে সালোয়ার কি ব্লাউজ শেখাবে, এরকম মনে হতে পারে। কারণ কি ব্লাউজের সাথে পেটিকোট, সালোয়ারের সাথে কামিজ। কিন্তু আমি আসলে তা করাবো না। আমার ক্লাসটা পর্যায়ক্রমে চলবে। আমি যখন সালোয়ারের কাজ, আমি সালোয়ারের কাজ দিয়ে শুরু করি, কারণ সেলাই কাজটা সালোয়ার দিয়ে যদি শুরু করি,
পোশাকে যত নিখুঁত করে সেলাই করার দরকার হয়, সালোয়ার বা সালোয়ার জাতীয় যত পোশাক আছে এই পোশাকগুলোতে এত নিখুঁতের প্রয়োজন হয় না। নতুন হাতে এই পোশাকগুলো আস্তে আস্তে সেলাই করতে করতে হাতটা ঠিক হয়ে যায়। এই জন্য আমি কি করে নিচের পোশাকের কাজগুলো আগে করাই, বেশিরভাগ সময়, বেশিরভাগ না সব সময় নিচের পোশাকের কাজগুলো আমি আগে করাই। তো আমি আগামী ক্লাস থেকে যেগুলো শুরু করব সেটা হচ্ছে নিচের পোশাক, অর্থাৎ সালোয়ার বা পায়জামা থেকে শুরু করব। পায়জামা সালোয়ারের কোয়ালিটি আছে, আমি প্রথমে পায়জামা দিকে শুরু করব, ঠিক আছে? সালোয়ারে আগে যাব না, পায়জামায় যতগুলো আছে আস্তে 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 প্রত্যেকটা সেলাই ক্লাসে শেষ করব। তারপরে পায়জামার কোয়ালিটির থেকে চলে আসবো সালোয়ারের কোয়ালিটি। পায়জামা হচ্ছে যেটাতে কোনো জোড়া নাই, আর সালোয়ার হচ্ছে যেটাতে প্যান অর্থাৎ প্যান পট্টি আছে, ওটা হচ্ছে সালোয়ার। এটা হলো কিন্তু আলাদা, অনেকে জানেন না। তো এইগুলো পর্যায়ক্রমে আলাদা করে প্লাজো থেকে শুরু করে সালোয়ারের জগতে যা কিছু আছে আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে একটা 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 করে আমি সালোয়ারের জগতে যা কিছু আছে, যা জ্ঞান আছে সব দিয়ে দেবো। এরপরে চলে যাব পোশাকে। পোশাকে একদম বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে আপনার যা কিছু আছে পর্যায়ক্রমে চলবে। এতে করে আমার একটু সহজ হবে কি, আমি আপনাদেরকে পোশাকগুলোর কাজগুলো যখন গত ক্লাসে যা শেখাবো পরের ক্লাসে তার সাথে মিল আছে, আজকের ক্লাসে যা শেখাবো কালকের ক্লাসে তো মিল আছে, এই জন্য আমার সহজ। আমি এইভাবেই শেখাবো, ইনশাল্লাহ আপনাদের ভিত্তিটাও এই জন্য মজবুত হবে। আপনারা শুধু আমার সাথে লাইগে থাকেন, ঠিক আছে? তো বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দিবেন যে আসলে আমরা একটা ক্লাস করছি, ধৈর্য সহকারে ক্লাসটা করবেন। অনেকের কাছে ধৈর্য হারা হয়ে যেতে পারেন আপনারা, অনেকের কাছে মনে হতো এত বড় একটা কোর্স, এত বড় কোর্স আপনারা কিন্তু পাগলের মতো শিখতে শিখতে বছর কিন্তু 5টা চলে যায়, তারপরেও কাজ শিখতে পারেন না। অথচ আমি বলতেছি আপনারা 1 বছর আমার সাথে থাকেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। 52 সপ্তাহে 52টা ক্লাস ইনশাল্লাহ করবো। আচ্ছা, এখন আমি একটা সহজ হিসাব শেখাবো। সহজ হিসাবটা কি? মশারি বানানো শেখাবো। একটা মশারি বানানো শেখাবো। মশারি, হ্যাঁ, মশারির হিসাবটা আমি জাস্ট বলবো কোন পাশে কয় ফিট, আপনারা আমাকে বলবেন যে স্যার এতটুকু কাপড় লাগবে, এতটুকু কাপড় লাগবে। আমি একটা বহর দিয়ে দেবো, এই বহরের কাপড়। আপনারা রেডি? ঠিক আছে, 1 2 3। হ্যালো, হ্যালো, প্লিজ কেউ একজন জানান তো একটু যা শোনা যাচ্ছে কিনা। মাহিমা আক্তার মনি আপা লিখছে, স্যার আমি শেয়ার করে দিয়েছি। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, আচ্ছা, মশারি, আমরা মশারিতে কতটুকু কাপড় লাগে সেই বিষয়টা জানবো। আসলে আমরা তো মশারি বানাবো না, কিন্তু তারপরেও মশারিতে কতটুকু কাপড় লাগবে এই বুদ্ধিটা আমার যদি থাকে তাহলে আমরা সব কিছুই পারবো আস্তে আস্তে, ঠিক আছে না? আসলে বুদ্ধিটা ঝালাই করা দরকার। আচ্ছা দেখেন, এই যে আমি একটা মশারি ড্রয়িং করতেছি। এটা হচ্ছে উপরের অংশ, ঠিক আছে? এটা হলো উপরে, হ্যাঁ। আচ্ছা, আমার মশারি ড্রয়িং করা কি ভালো হলো? আচ্ছা, যেমন তেমন পারছি তেমনই ড্রয়িং করছি, অত সুন্দর করার দরকার নাই, আমি অত ভালো পারি না। তবে আপনাদের পোশাকের ড্রয়িংগুলো আলহামদুলিল্লাহ আমার সমস্যা হবে না, পোশাকের ড্রয়িংগুলো ইনশাল্লাহ আমি ভালোই করতে পারবো, ঠিক আছে, সমস্যা হবে না। আচ্ছা, এটা হচ্ছে ধরেন এই যে উপরের যেটা ছাউনিটা, হ্যাঁ, উপরের যেটা থাকে সেই ছাউনিটা হচ্ছে এইদিকে আছে হচ্ছে আপনার 5 ফিট, হ্যাঁ, 5 ফিট,
5 ফিট হচ্ছে ছাউনি। আর এই লম্বাটা কতটুকু? এই ছাউনিটা হচ্ছে 5 ফিট আর এই লম্বাটা হচ্ছে আপনার 7 ফিট। ঠিক আছে, 7 ফিট। এই যে উপরের যে ছাউনিটা থাকে, ছাউনিটার একদিকে হচ্ছে 7 ফিট আর একদিকে হচ্ছে 5 ফিট, অর্থাৎ 5 ফিট চওড়া 7 ফিট লম্বা, 5 ফিট চওড়া 7 ফিট লম্বা। এই মাপে আমাকে মশারি তৈরি করতে হবে। এখন আমি যে কাপড়টা আপনাকে দেব সেই কাপড়টার চওড়া কতটুকু? হ্যাঁ, একটা ধরেন 5 ফিট চওড়া একটা কাপড় দিলাম, 5 ফিট চওড়া এই কাপড়টা যে দিলাম, এই ধরেন এই 5 ফিট চওড়া, হ্যাঁ, এই কাপড়টা পুরোটা হচ্ছে 5 ফিট চওড়া। হ্যাঁ, এইদিকে হচ্ছে 5 ফিট, এদিকে এই যে এটা হচ্ছে 5 ফিট চওড়া। তাহলে এই কাপড়টা দিয়ে এই মশারিটা আমাকে বানায় দিবেন। কতটুকু কাপড় লাগবে একটু হিসাব আপনারা একটু করেন, দেখি কীরকম পারেন। তারপর আমি হিসাবটা শেখায় দিচ্ছি। আপনাদেরকে যেহেতু গত ক্লাসে আমি সামান্য কিছু হিসাব শেখাইছি, আশা করা যায় যে এইভাবে হিসাব করলে পারবেন। এটা কিন্তু হাত কিন্তু দেই নেই, ফিট হিসেবে দিছি। এর আগে গত ক্লাসে আমি হাতের কাজ করাইছি, ফিটের কাজও করাইছি, তবে হাতের কাজ বেশি করাইছি, ফিটের কাজ দিছি। একটা কথা মনে রাখবেন যে প্রতি 3 ফিটে 1 গজ, 1 গজ সমান 3 ফিট, 1 গজ সমান 3 ফিট। ঠিক আছে, আচ্ছা দেখি কেউ কি লিখতে পারছেন কিনা। আচ্ছা, বুঝতে পারছি আপনাদের যেহেতু সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি একটু হিসাবটা শিখিয়ে দিই। হ্যাঁ, দেখেন, ওই পাশে যদি 7 ফিট হয় আর এই পাশে যদি 5 ফিট হয়, এই পাশে হচ্ছে 5 ফিট, এই হচ্ছে 5 ফিট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 5 ফিট চওড়া। 5 ফিট চওড়া হচ্ছে একটা মশারির কাপড়। মশারির লম্বাটা আমার সাধারণত 5 ফিট হলেই এনাফ, আর কিছু লাগতেছে না, ওই কাপড় দিয়ে হয়ে যাবে, চওড়া তো ওকে। আচ্ছা, এখন যেটা করব দেখেন, আমার এই মশারির মিডিলের যেটা আমরা রাখছি সেটা হলো 7 ফিট বাই 5 ফিট। তাহলে ওই পাশে যদি 7 ফিট হয় আর এই পাশে যদি 5 ফিট হয়, তাহলে খেয়াল করেন, ওই পাশে 7 ফিট হলে এ পাশেও 7 ফিট হবে, ওই পাশে 7 ফিট হলে এ পাশেও 7 ফিট হবে। তাহলে 7 দুগুণে কত হলো? 14 ফিট না? এই হলো 14 ফিট যোগ এই পাশে 5 ফিট থাকলে এ পাশেও তো 5 ফিট আছে, তাহলে 5 দুগুণে 10 ফিট। ঠিক আছে, তাহলে টোটালি কত হলো দেখেন, 7 ফিট 7 ফিট 5 ফিট 5 ফিট, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, তাহলে টোটালি হলো কত? 24 ফিট কাপড় লাগবে আমার চতুর্দিকের বেড়া দেওয়ার জন্য। চতুর্দিকের বেড়া দেওয়ার জন্য লাগবে হচ্ছে 24 ফিট কাপড়। 24 ফিট, 1 ফিট সঙ্গে যদি 3 গজ হয় তাহলে 24 ফিট, তাহলে আসতেছে কত? 4 6 24, 3 দিয়ে ভাগ করেন, 3 7 21, 7 গজ 2 ফিট, 7 গজ 2 ফিট লাগতেছে আমার চতুর্দিকে বেড়া দেওয়ার জন্য। ঠিক আছে না? 3 ফিটে যদি 1 গজ হয় তাহলে 3 7 21, 4 7 28, 4 7 3 7 21, 3 8 24, ও সরি 3 8 24, 3 8 24, এই 24কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে 8 হয়। তার মানে কি 8 গজ কাপড় লাগতেছে হচ্ছে আমার, 8 গজ কাপড় লাগতেছে আমার বেড়ায়, চতুর্দিকে বেড়ায় আমার লাগতেছে হচ্ছে 8 গজ। ঠিক আছে না? 7 ফিট 7 ফিট 14, 5 দুগুণ 10, তাহলে 14 আর 10 24, এই 24কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 8 24। ঠিক আছে না? তাহলে 8 গজ কাপড় লাগতেছে আমার হচ্ছে চতুর্দিকে। এইবার এই 8 গজের সাথে আমি বাংলায়, ইংলিশ আর বাংলা লিখতেছি, তো আসলে ফিতে আমাদের তো ইংলিশে লিখি। এই 8 গজ যোগ হচ্ছে এই যে এইটুকু আমার কতটুকু আছে মিডিলে চওড়া তো 5 ফিট, এই 5 ফিটই তো আমার হয়ে যাচ্ছে। চওড়ায় যে 5 ফিট, আমার কাপড়ের পানাও 5 ফিট,
এই যে কাপড়ের যে বহর, কাপড়ের বহর যেহেতু 5 ফিট, অতএব এখানে যতটুকু আছে পুরোটা 5 ফিট, তার মানে কি আমার লাগতেছে 7 ফিট, শুধুমাত্র 7 ফিট লাগতেছে, যোগ 7 ফিট। 8 গজের সাথে আরও যদি 7 ফিট যোগ করি, 7 ফিট সমান কত? 2 গজ, 1 গজ সমান 3 ফিট, 2 গজ সমান 6 ফিট, 2 গজ সমান 6 ফিট। তাহলে কি আসতেছে? 2 গজ 1 ফিট, 2 গজ 1 ফিট। তাহলে কত? 8 আর 2 10, 10 গজ 1 ফিট কাপড় লাগতেছে। 10 গজ 1 ফিট কাপড় লাগতেছে হচ্ছে আমার এই পুরো মশারিতে। 10 গজ 1 ফিট কাপড় লাগতেছে পুরো মশারিতে। ঠিক আছে, আপনারা কি করবেন? নেওয়ার সময় 10 গজ 1 ফিট না নিয়ে 11 গজ কাপড় নেবেন। ঠিক আছে, 11 গজ কাপড় নেবেন কেন? কারণ এই যে কোনা, এই কোনা, এই কোনা, এই কোনা, এই কোনাগুলোতে আমরা ওই যে 2 ফিট যে কাপড় এক্সট্রা বেশি নিছি, ওই বেশি কাপড়টুকু আমরা কি করব? কুচি দিয়ে দেবো। ঠিক আছে, 2 ফিট চতুর্দিকে হাফ ফিট করে 3টা 4টা 5টা করে কুচি যদি দিয়ে দেয়, তাহলে মশারিটা সুন্দর হবে। হিসাবটা কিন্তু সহজ। তাহলে আমার মোট কত লাগলো? 10 গজ 1 ফিট, বা আমরা 11 গজ কাপড় নেব। হিসাবটা আরেকবার খেয়াল করেন যে এই পাশে লম্বায় 7 ফিট আছে, 7 ফিট নেব, তার মানে এ পাশেও লাগবে 7 ফিট, ও পাশেও 7 ফিট, এ পাশেও 5 ফিট, এ পাশেও 5 ফিট। তাহলে মোট কত ফিট লাগতেছে? মোট হলো 24 ফিট। এই চতুর্দিকে বেড়া দেওয়ার জন্য আমাদের লাগতেছে হলো 3 8 24, মানে 8 গজ কাপড় লাগতেছে বেড়া দেওয়ার জন্য। আর এখানে মাঝখানে যে উপরে যে ছাউনি আছে, ছাউনিটা আছে হচ্ছে 7 ফিট। এই 7 ফিট যেহেতু পানা, আমাদের পানা আর হচ্ছে আমাদের বহর দুইটা সমান, 5 ফিট বহর সমান, এই জন্য আমার এখানে আর কাপড় এক্সট্রা জোড়া দেওয়ার কোনো দরকার হচ্ছে না, এই বহরেই হয়ে যাচ্ছে। তাহলে কি করব? এখানে আমরা কি করব? 7 ফিট সমান 2 গজ 1 ফিট হয়। তাহলে ওই 2 গজ আর এই 8 গজ, 8 গজ আর 2 গজে 10 গজ 1 ফিট বাড়তি, 10 গজ 1 ফিট আমরা কাপড় নেওয়ার সময় ওই কুচিগুলো দেওয়ার জন্য 2 ফিট বেশি নেব। আচ্ছা, আমরা যে হিসাবটা দিলাম, এই হিসাবটা শুধু যে মশারি হবে তা কিন্তু না, শুধু মশারি যে হবে তা কিন্তু না, মশারির মতোই সেম একটা জিনিস আছে যেগুলো আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে দেখবেন ওই যে কী বলছেন লেখছে 1 ফিট কত ইঞ্চি, নাকি 1 ফিট সমান কত? 1 ফিট সমান 12 ইঞ্চি, 1 ফিট সমান 12 ইঞ্চি। আর রিয়াজ হোসেন ভাই লেখছেন 1 ফিট সমান কত? 1 ফিট সমান হচ্ছে 12 ইঞ্চি। হ্যাঁ, মেঘে ঢাকা তারা আপা লেখছেন হচ্ছে 10 গজ 1 ফিট। ধন্যবাদ। এই জিনিসটা ওই যে মৃত মানুষকে যে গোসল করায়, মাইয়াত গোসল করায়, মাইয়াত গোসল করানোর সময় এই মশারি ব্যবহার করা, এটা হলো অরিজিনাল কাপড় দিয়ে করা হয়। আপনাদের কাছে যদি কখনো এরকম আসে যে আমাকে একটা বানায় দেন, তাহলে এইভাবে হিসাব করে আপনারা বানায় দিবেন, সওয়াব হবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমাদের মোটামুটি আজকে এই হিসাবটাই ছিল। আমি আজকে সামান্য ছোট্ট কয়েকটা দেবো, কি বলে, কয়েকটা না, 2টা সেলাই দেবো, 2টা সেলাই দেবো, যে সেলাইটা আপনাদের খুবই দরকারি সেলাই, খুবই দরকারি সেলাই। আপনারা যদি ঠিকমতো সেলাই করেন তাহলে আশা করা যায় যে আপনাদের এই টেলারিং কাজে সেলাই কাজটা অনেক সহজ হয়ে যাবে। টেলারিং কাজের সেলাইটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনারা বাড়িতে এই সেলাই প্র্যাকটিসটা ঠিক মতো করেন। ঠিক আছে, সেলাই প্র্যাকটিসটা ঠিক মতো করেন। আগামী ক্লাস থেকে যেটা বলি, আগামী ক্লাসে আমরা পায়জামার কাজ থেকে শুরু করব। পায়জামায় যত সমস্যা আছে, শোনেন, পায়জামায় কী কী কাজ শেখাবো মনে রাখবেন। পায়জামা যে পোশাকই করাই, প্রত্যেকটা পোশাক অবশ্যই শরীর থেকে মাপ নিয়ে কীভাবে করতে হয় সেটা দেখাবো, সেই সাথে পোশাক থেকে মাপ নিয়ে কীভাবে করতে হয় সেটাও দেখাবো। সময় লাগবে, অন্তত 20টা ক্লাস লাগবে, অন্তত 20টা ক্লাস আপনাদের পায়জামার উপরে করাবো, হাফেজ হয়ে যাবেন, পায়জামায় হাফেজ। আর যদি আরও 20টা 30টা ক্লাস যদি আমি আপনাদেরকে জামার উপরে করাই, আপনার জামারেতেও হাফেজ, সালোয়ার কামিজ ব্লাউজ এসব কিছু ব্যাপারই হবে না তখন। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। তো সামনের ক্লাসে আমাদের কি, সামনে আমরা করাবো হচ্ছে পায়জামা থেকে শুরু করবো ইনশাল্লাহ, আর সেটা শরীর থেকে মাপনি কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো অবশ্যই 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 বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন যে আগামী ক্লাস আছে, ক্লাসে থাকতে হবে। আগামী ক্লাসে থাকার জন্য সবাইকে অবশ্যই জানাবেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট। ক্লাস কিন্তু আজকে 14 জন করতেছেন, ক্লাস 14 জন। আমি চাই যে ফ্রি ক্লাস আগামী ক্লাস থেকে আরও বাড়বে। ঠিক আছে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, শেয়ার করবেন কি না প্লিজ একটু আমাকে লিখে জানান যে শেয়ার করে দিলাম। এখন একটু শেয়ার করে দেন, আমি মেশিনে যেতে শেয়ার করেন আর লেখেন যে স্যার শেয়ার করছি, একটু আমি মেশিনে যেতে এটা একটু শেয়ারও করেন, সেই সাথে একটু লিখে দেন যে স্যার শেয়ার করছি। আমি কিন্তু 14 জনের দেখতেছি ক্লাসে আছেন, আমি অন্তত 14 জনের 14টা শেয়ার কিন্তু শিওর পাবো। ঠিক আছে,
শেয়ার করলে কি হয়, ক্লাসটা কি হবে, সবার কাছে যাইবে, সবাই ক্লাসে উপস্থিত থাকবে, আমারও একটু ভালো লাগবে যেন এতগুলো মানুষ আসছে আমার সাথে, এতগুলো মানুষের দায়িত্ব নিলাম, তাহলে কাজগুলো ওইভাবে শেখাই। ঠিক আছে, এমনিতেই ওই যে আপনাদের সাথে আমার এক স্টুডেন্ট আছে, জানে আমার ব্যাপারে, আমি তাকে সরাসরি কাজ শেখাইছি। আর তানিয়া আপা আমার অনলাইন কোর্সে ছিল, তানিয়া আপা আমার ব্যাপারে জানে। ঠিক আছে, এখানে মেঘঢাকা তারা, ও হচ্ছে আমার সরাসরি স্টুডেন্ট, মানে আইজিএ প্রকল্পের সরাসরি স্টুডেন্ট। সরকারিভাবে ওনাদেরকে আমি কাজ শেখাইছি, ওনাদের উপজেলাতে আমি ছিলাম। আর এই যে তানিয়া আপা, উনি আমার কাছে অনলাইনে ক্লাস করছে, জানে আমার ব্যাপারে। ঠিক আছে, তারপরেও আরও বেশি কিছু শেখার জন্য, জানার জন্য দেখতেছে যে ওনারা আমার সাথে আছে, কারণ এই কোর্সটা অনেক বড় করছে, ওই কোর্সগুলো ছিল ছোটো ছোটো কোর্স। ঠিক আছে, অনলাইনের কোর্সগুলো ছিল ছোটো ছোটো। আপনারা একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু লিখে দেন যে স্যার শেয়ার করে দিছি, তাহলে বুঝবো না যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন। 15 জন 16 জন যে কজনই হোক, 15-16টা শেয়ার হলেই আশা করা যায় চলবে। আচ্ছা, আমি এখন বাড়ির একটা প্র্যাকটিস দেব। প্র্যাকটিসটা খুবই সহজ, খুবই সহজ কিন্তু খুবই কার্যকরী। সহজ কিন্তু কার্যকরী, সহজ এবং কার্যকরী। আসলে তো কার্যকরী কাজই করা লাগবে, এমনি এমনি যেতে সেটা তো করে লাভ হবে না। ঠিক আছে না? গত ক্লাসে যে প্র্যাকটিসটা দিছি, ওই প্র্যাকটিসটা যদি আপনারা বাড়িতে ঠিক মতো করেন, দেখেন একজন আমাকে যে পাঠাইছে, যদিও ভালো হয় নাই, উনি কিন্তু নিজেই বুঝে গেছে যে আসলে এটা কতটুকু কষ্টের কাজ। যে কাজটা দিছি, কাজটা সিরিয়াসলি কষ্টের, এবং ওই কাজটা গত ক্লাসে যে সেলাই সোজা করার প্র্যাকটিসটা দিছে, ওই প্র্যাকটিসটা যদি কেউ করে, তাহলে তার হাত এবং চোখ দুইটাই নিয়ন্ত্রণে চলে আসবে। হাত এবং চোখ নিয়ন্ত্রণে আসবে। ওখানে দেখেন অনেকগুলো শেখার আছে। ওইভাবে যদি সেলাই করেন সেক্ষেত্রে সুতা কাটবে না। ঠিক আছে, মেশিনে ডিস্টার্ব কম করবে, আপনার হাত আপনার কথা শুনবে, আপনার চোখ আপনার কথা শুনবে। ঠিক আছে, এই জন্যই এই কাজগুলো শেখানো। আর আজকের ক্লাসটা সম্ভবত ছোটো হচ্ছে, আগামী ক্লাস থেকে কিন্তু অন্তত পক্ষে 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হবে। 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হবে, এ কথা মনে রাখবেন যে 1.5 থেকে 2 ঘন্টা ওইরকম প্রস্তুতি নিয়ে আসবেন। কেউ অস্থির হবেন না, ধৈর্য হারা হবেন না। হ্যাঁ, যেহেতু আমার পোশাকে আসি নেই, পোশাকের কাজ আগামী ক্লাস থেকে শুরু করব। আচ্ছা, সহজ একটা সেলাই দেব, সহজ একটা সেলাই, প্র্যাকটিস সেলাই। আমরা এই যে একটা কাপড় নিছি, লম্বা করে একটা কাপড় নিছি, এই লম্বা করে কাপড়টা নিয়ে এক ভাঁজ চিকন করে একটা ভাঁজ দিলাম। আচ্ছা, একটা ভাঁজ দিয়া সেলাই করব। আসলে এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, সাদা কাপড় তো। এই যে দেখেন, এই যে কাপড়টার মাথাটা এইভাবে একটা ভাঁজ হবে, চিকন করে। ঠিক আছে, 2 সুতা হবে না, 1 সুতাও হবে না, 1 সুতার সাথে বেশি হবে, 2 সুতার থেকে একটু কম হবে, এই পরিমাণে একটা ভাঁজ দিছি চিকন করে। এই ভাঁজ দিয়ে যদি আপনি সেলাই করেন, এই সেলাইটা অনেক জায়গায় করতে পারবেন। পোশাক মানেই এই সেলাই আছে, আর এই সেলাইটা করার জন্য যেটা করবেন, দেখেন এই যে আমরা সেলাই প্র্যাকটিসটা করতেছি, সেলাই কিন্তু ধরছি। প্রথমে কি করব, এই ভাঁজটা একটু দিলাম, হাত দিয়ে ভাঁজ দিয়ে করে নিয়ে নিলাম, তারপরে এই যে ঢুকায় দিলাম। প্রথম ফোঁটটা কি করব, আমরা কাপড়ের উপরে ফেলবো, দিলাম। এবার একটা ব্যাক স্টিচ দেবো, দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন সেলাই যে করব, সেলাইটা আমরা এইভাবে ভাঁজ করে বারবার করবো না, এরকম করবো না। প্র্যাকটিসটাই এটাই প্র্যাকটিস। এইভাবে ধরবো, এই যে দেখেন, এই যে বাম হাত এই যে রাখলাম, আর এই ডান হাত এই যে রাখলাম, বাম হাতের আঙুল ডান হাতের আঙুল, এই যে এইভাবে। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে ধরে, এই যে দেখেন, আমি কিন্তু মেশিন থামাবো না, চলবে, মেশিন আস্তে চলুক, সমস্যা নাই, জোরে চলার কোনো দরকার না। আমি কিন্তু ভাঁজ করতেছি, দেখেন আপনারা প্রয়োজনে একটু জুম করে দেখেন, এই যে অটো ভাঁজ হতেছে, সেলাইটা যে আমি করতেছি অটো ভাঁজ হচ্ছে। মেশিন প্রয়োজনে আস্তে চালান, মেশিন আপনার কথা শুনুক। এই যে 2 হাতের 2টা আঙুল দিয়ে আমি আস্তে করে ভাঁজ করে দিতেছি। এটাই যদি জোরে করেন তাহলে জোরে করেন, দেখেন এই সেলাইটা আপনারা আস্তে আস্তে করেন। আস্তে আস্তে করার পরে যখন দেখবেন যে আপনার কাপড় আপনার কথা শুনতেছে,
তখন আপনি জোরে করবেন। যখন আপনার এই আপনার কথা এই কাপড় শুনবে, মেশিন শুনবে, তখন আপনি জোরে করেন, সমস্যা নেই। কিন্তু প্রথম পর্যায়ে আস্তে আস্তে করবেন। আর এই একটুখানি ভাঁজ দিবেন, একটুখানি ভাঁজ দিবেন, একটুখানি ভাঁজ দিবেন, এই কাজ করবেন না। একবার ধরবেন, মেশিন চলবে, শেষ না হওয়া পর্যন্ত মেশিন চলবে, শেষ না হওয়া পর্যন্ত কাজ চলবে, ঠিক আছে? এই যে আবারও ভাঁজ দিলাম, এটা প্রথম এক সেলাই দিলাম, প্রথম এক সেলাই দিলাম, দেওয়ার পরে এই সেলাই যদি দিয়ে রেখে দিই, একটা পোশাকে যদি এই সেলাই দিয়ে রাখি, তাহলে এখান থেকে সুতা বের হয়ে যাবে। এখান থেকে সুতাটা বের হয়ে পোশাকের সৌন্দর্য নষ্ট হবে। তাহলে কি করব আমরা? আরেক ভাঁজ দেবো, আরেকটা ভাঁজ দিয়ে আমরা সেলাই দিয়ে দেবো। এই যে সেলাই করার সময় প্রথম ফোরটা দিচ্ছে হচ্ছে কাপড়ের উপরে, এরপরে ব্যাক স্টিচ যাতে খুলে না যায়। এরপরে এই যে দেখেন এইভাবে, এই যে প্র্যাকটিস এক মাপে সমান করে মেশিন আস্তে আস্তে চালান, সমস্যা নাই। দেখেন এই যে প্র্যাকটিসটা দিলাম, হ্যাঁ, আপনাদের কাছে সহজ মনে হতে পারে, আপনারা যারা কাজ জানেন তাদের কাছে তো এটা পানি পানি ইজি, কিন্তু নতুন যারা, তারা আপনারা এই প্র্যাকটিসটা অবশ্যই করবেন। অনেক উপকারী প্র্যাকটিস, অনেক উপকারী প্র্যাকটিস এটা। এই কাজগুলো কোথায় কোথায় লাগে দেখেন, ফ্রকের কুচি করতে লাগে, তারপরে আপনার প্লাজোর নিচের সেলাইটা এইভাবে করা হয়, ঠিক আছে? তারপরে মানে অনেক অনেক পোশাকে এরকম আছে। আবার আমরা যে পাঞ্জাবি করি, পাঞ্জাবির সেলাইটা কিন্তু এই সেলাই, আপনাদেরকে একসময় যদি সুযোগ পাই পাঞ্জাবির কাজ শেখাই দেবো, এই এই সেলাই, ঠিক আছে? তাহলে কী হলো, এই সেলাইটা আপনাদের অনেক কাজে লাগবে, শুধু এই জায়গায় লাগবে তা না। আচ্ছা, তো এই কাপড়টা তো আমরা নষ্ট করবো না, কাপড়টা নষ্ট করবো না, আমরা কাপড়ের সাথে আরও কিছু কাজ করি। হ্যাঁ, এইভাবে তো ধরেন 2.5 ইঞ্চি করে কাটে নেবেন, নিয়ে লম্বা করে যতটুকু লম্বা নেওয়া সম্ভব নেবেন, নেওয়ার পরে সাইডে একটা সেলাই দিবেন, তারপর আরেকটা সেলাই দিবেন, দেওয়ার পরে যেটা করবেন, এক সাইড সেলাই করা বাদ রাখবেন। এই পাশে আমরা আরেকটা প্র্যাকটিস দেবো। এই প্র্যাকটিস, এটা কিন্তু প্র্যাকটিস নাম্বার 1, এটা হচ্ছে প্র্যাকটিস নাম্বার 2। আমরা প্রথমে যেটা সেলাই করলাম 2বার সেলাই করছি, 1 2, ঠিক আছে? ওটা হলো প্র্যাকটিস নাম্বার 1। এবার প্র্যাকটিস নাম্বার 2, প্র্যাকটিস 2 যেটা, সেটা হচ্ছে আমরা কি কুচি দেবো, কুচি কুচি আস্তে আস্তে কুচি দেবো। দেখেন এই কুচিটা, এই যে এখানে 1/2 ইঞ্চি দেবো না, 1/2 ইঞ্চির একটু কম, তবে 200 একটু বেশি, 300 পরিমাণ এ দিলাম। দিয়ে একটা ব্যাক স্টিচ দিয়ে শুরু করব। দেখেন এই যে ধরছি, হ্যাঁ, এখানে এই বৃদ্ধাঙ্গুলি আর এই হাতের এই শাহাদত আঙ্গুলি, এই যে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে এরকম দেবো, এই চলে গেল। এইভাবে পর্যায়ক্রমে দেবো আস্তে আস্তে, আমাদের তাড়াহুড়োর কিছু নাই। এই যে আস্তে আস্তে দেখেন, এই যে প্র্যাকটিস, এটাই প্র্যাকটিস। এই যে দেখছেন, আপনারা মেশিন বন্ধ করবেন না, আস্তে আস্তে এভাবে সেলাই করার চেষ্টা করেন। খারাপ হবে সমস্যা নাই, যদি মনে করেন খারাপ হচ্ছে তাহলে তো কেমন হলো না, সমস্যা নাই। কাজ শেখার জন্য খারাপ হবে, নষ্ট হবে, এগুলো করতেই হবে। দেখেন এই যে আমি আস্তে আস্তে সেলাই করতেছি, এইভাবেই করেন, এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে সেলাই করেন। দেখেন এই কী বলে, আপনার কুচি অনেক সুন্দর হয়ে যাবে। এক সময় দেখবেন আপনি খুব জোরেই কুচি দিতে পারতেছেন। এইভাবে এইভাবে প্র্যাকটিস করেন। এই যে তাহলে আমার এই যে হয়ে গেল, ঠিক আছে? এই যে আমরা করলাম, এটা কিন্তু আমাদের ফ্রকে কাজে লাগে, ফ্রকে কাজে লাগতেছে। তো এই কাজগুলো যদি বাসায় আসলে নিয়মিত প্র্যাকটিস করেন, সময় কিন্তু 7 দিন, মানে আজকে যদি কাজটা করলাম, এই প্র্যাকটিসটা এই সপ্তাহ ভরা করবেন, প্রতিদিন একটা করে করেন। আপনার প্রতিদিন অনেকগুলো করার দরকার নাই, প্রতিদিন একটা করে করেন। যদি আপনি একটা করে প্র্যাকটিস করেন, তাহলেই আপনার আশা করা যায় যে আপনার মোটামুটি করে অনেক কিছু শেখা হয়, মানে অনেকগুলো হয়ে যাবে, আর আপনার হাতটা অনেক মানে নিয়ন্ত্রণে চলে আসবে, ঠিক আছে? মাত্র একটা করে করেন, আপনাকে বলতেছি না আপনি বেশি করে করেন। তো যাই হোক, আপনারা একটু আমাকে জানান তো এখনই যে আসলে ক্লাসটা আমি শেষ করতে চাচ্ছি, ক্লাসটা কেমন হলো আমাকে জানান। এভাবে ক্লাস হলে আপনাদের কোনো সমস্যা হবে কি না, ভালো লাগতেছে কি না, আর ক্লাসটাকে আরও ভালো করার জন্য, আরও আপডেট করার জন্য কোনো মতামত থাকলে সেটাও আমাকে এখনই জানান, ঠিক আছে? ছোট্ট করে যদি ভালো লাগে তাহলে ইয়েস বা নো, বা ভালো করার জন্য যদি কিছু মতামত থাকে সেটা অবশ্যই লিখতে পারেন। 1 মিনিটের ভিতরে আমরা আসলে বিদায় নিতে চাচ্ছি আমি। আর আমি আগামী ক্লাসে আপনাদেরকে সালোয়ারের কাছ থেকে শুরু করব, মানে পায়জামা থেকে শুরু করব, যে পোশাকটা আসলে মানে নিচে পরা হয় আর কি, ঠিক আছে? এই পোশাকগুলো থেকে শুরু করব। তো প্লিজ একটু জানান যে আসলে আজকের ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানান, আর আগামী ক্লাসে
এইভাবে চললে চলবে কি না। নাজমুল হোসেন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। দোয়া রাখবেন আমার জন্য, আর সবার কাছে বলি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের এই ক্লাসগুলোকে আমার মানে করার জন্য আমি যেন সহজভাবে করাইতে পারি, মানে আমার কাছে যেন সহজ হয়, আল্লাহ যেন আমাকে সহজ করে করার জন্য তৌফিক দেয়। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো স্যার, হিসাবটা আর একটু সহজ করে বোঝাই দিন। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে আসলে বোঝানোর জন্য তৌফিক দেয়। ঠিক আছে, আমি চেষ্টা করব। পোশাকের হিসাবগুলোতে সমস্যা হবে না, এগুলো আসলে একটু বড় বড় জিনিস তো, আর আপনারাও নতুন নতুন, এই জন্য একটু কষ্ট হতে পারে। পোশাকগুলোতে ভেঙে ভেঙে হিসাবগুলো শিখাইয়া দেবো। রিয়াজ ভাই লেখছেন খুব ভালো হয়েছে। নাজমুল ভাই আগামী ক্লাস কবে হবে স্যার? আগামী ক্লাস ইনশাল্লাহ শুক্রবার রাত 9টায়। তবে রাতের বেলায় আসলে ক্লাস আমি চালাবো কিনা এই ব্যাপারে আমার একটু সন্দেহ আছে, বা মানে আমি ভাবতেছি যে আমি রাতের বেলা ক্লাসটা চালাবো না। ক্লাসটা আমি শুক্রবার সকাল 9:30টায় নিতে চাচ্ছি। শুক্রবার সকাল 9:30 থেকে যদি 11টা পর্যন্ত ক্লাস করাই তাহলে ক্লাসটা আমার জন্য একটু সুবিধা হবে। তবে এখনই করাবো না, আর কিছুদিন যাক, আর 2-4টে ক্লাস করার পরে আমি ক্লাসের টাইমটা চেঞ্জ করে সকালবেলা নিয়ে আসবো, এরকম পরিকল্পনা আছে। তবে আপনাদের মতামতের উপরে, আমি নিজে নিজে একা একা যে এই কাজটা করবো তা না। ঠিক আছে, মশুর লেখছে যে চলবে, যাক আলহামদুলিল্লাহ। তারপর রোকসানা রবি লেখছেন ভালো হয়েছে। ইলিয়াস উদ্দিন, ইলিয়াস ভাই, এই ইলিয়াস ভাই আপনি নেভি ইলিয়াস ভাই নাকি? যদি নেভি ইলিয়াস ভাই হয়ে থাকেন তাহলে একটু প্লিজ জানান। ইলিয়াস উদ্দিন ভাই লেখছে ভাই আগান ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ আপনার নেক হাত কবুল করুক। রিয়াজ ভাই লেখছেন আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া রইলো, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর আপনাদের জন্য সহজ করার জন্য তৌফিক দান করে। তো আজকের মতো এখানে রাখতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।